হ্যাঁ রাইসুল ভাই, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পারছেন না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রাইসুল ভাই, একটু কাছে এসে কথা বললে কথাগুলো আরো ক্লিয়ার শোনা যাবে। তো আজকে আহ, হ্যাঁ, সাউন্ডটা আপনার ঈদ একটু মোবারক কম। আজকে ঈদ মোবারক দিয়ে শুরু করতে হবে আর কি। তো আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে হ্যাঁ, আছেন ঈদ আমাদের রাইসুল মোবারক। ভাই। ঈদ মোবারক। তো রাইসুল ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার কথা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে আসসালাম। কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যাঁ, ট্রিপল থেকে পাস করেছি। তো সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আহ, আজকের 25শে মে ঈদ হচ্ছে আমাদের, এবং এবারের ঈদটা একটু ভিন্ন আঙ্গিকের হলেও আহ, ঘরে থেকেই আমাদেরকে connected থাকলে আমি প্রথমেই আসলে পবিত্র ও আমার ইমিডিয়েট জুনিয়র, আমাদেরই ইউনিভার্সিটির সিভিলের ব্যাচ, আমি ওকে সাধুবাদ জানাই। এবং এখন অনলাইন বেস কাজগুলো বেশি হচ্ছে। এই সময় লকডাউন সেশনে এট দ্য সেম টাইম আজকে জুনিতে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটার ইরেকশন, ইনস্টলেশন, টেস্টিং এন্ড কমিশনিং এবং টেক ওভার এটার যে স্পেয়ার পার্টস, যে কোনো রকম ট্রাবল শুটিং সলিউশন, এটা কি করা উচিত, কোন কোন বিষয়ে বেশি খেয়াল রাখা উচিত, কি করলে গ্রাহকরা বেটার সার্ভটা পাবে, এই বিষয়গুলো নিয়ে আসলে সংক্ষিপ্ত একটা ব্রিফ। এবং যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আসলে ক্লিয়ার প্রসপেক্ট। তো এটা যেহেতু এখন আসলে আমাদেরই ইউনিভার্সিটির যেমন 2K15 ব্যাচ বের হয়েছে, 2K16 ব্যাচের চতুর্থ বর্ষের ওরা আছে, এবং এই সূত্র ধরে আমি তাদেরকে বলতে চাই তারা ফ্রেশার্স। আমি আমার অভিজ্ঞতায় এই সিচুয়েশনে আমরা যখন ছিলাম তখন আমি কি করেছি সেই অভিজ্ঞতাটুকু যদি তাদের কোনো কাজে আসে তাহলে আমি একটু সংক্ষেপে শেয়ার করবো। তো এই সূত্র ধরে আমি একটু একটা দুঃখের একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে আমাদেরই ইউনিভার্সিটি ট্রিপলি 2K16 ব্যাচের শফিকুল ইসলাম শরীফ গত পরশুদিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং দুঃখ ভারাক্রান্ত একটা নিউজ। আল্লাহ তাকে মাগফিরাত জন্য আমি তার মাগফিরাতের জন্য কামনা করছি। এরকম একটা সময়, এরকম একটা ঈদের আগে এরকম একটা দুর্ঘটনা, একটা অলমোস্ট সে বের হয়ে যেত আর 1 বছর পরেই। তো এই দুঃখ আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি যদি আমার সেশনটা একটু যেহেতু বেশি না, বিষয়টার জন্য আমি যদি আমার সেশনটা একটু ভাগে আমি ভাগ করি, আমি যদি একটু এইভাবে লেখা অবস্থায় দেখাই যে 3 ভাগে আমি যদি ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে যে কেরিয়ার, হ্যাঁ, যে এই এই সেক্টরে কেরিয়ার প্রসপেক্টটা কি হওয়া উচিত। একটা হচ্ছে কি ডিসকাশন, আমার মনে হয় এটা দেখা যাচ্ছে না, দেখা কি যাচ্ছে? কি ডিসকাশন অন সাবস্টেশন, জেনারেটর, এলিভেটর এবং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারি, এবং অ্যাবাউট পারফেক্ট অ্যাসোসিয়েটস এট দ্য এন্ড অফ দ্য সেশন, যে আমরা আসলে হোয়াট উই আর এন্ড হোয়াট উই আর ডুইং, আওয়ার কোম্পানি ইজ ডুইং রাইট নাও। মানে এইটা নিয়ে আমি সেশন আমি শেষ করব।
তো আমি যদি আসলে আমরা আমার অভিজ্ঞতা দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে কি যে আমি 2006 আমরা বের হলাম, 2001 ব্যাচ। আমরা ফেব্রুয়ারিতে রেজাল্ট পেলাম এবং মার্চে আমাদের কনভোকেশন ছিল, আমরা ছিলাম মোস্ট জুনিয়র ব্যাচ। তো ওই সময়টায় হয় কি যে একটা ফাইনাল ইয়ার শেষ, আহ, আমরা বের হয়ে যাচ্ছি, খুব একটা কনফিউশনে থাকে। আমি যেটা মনে করি যে আসলে আমরা কোন সেক্টরে কোন ট্র্যাকে আমরা যাব। আমি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার বের হচ্ছে। আসলে সে কিন্তু একটা হিউম্যান বিইং হয়ে আসছে, সে একটা জিনিস রিসিভ করার ক্যাপাসিটি হয়ে সে প্রথম সারি নাগরিক হিসেবে আমি মনে করি যে সে একটা ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে। বাট তার এই পুঁথিগত বিদ্যার সঙ্গে তার প্র্যাকটিক্যাল সেক্টরে, জব সেক্টরে এটার ইমপ্লিমেন্টেশনের অনেক ব্যবধান। বলতে গেলে এটার যে প্রয়োগ, এটা আসলে সে একটা ফ্রেশ হিসেবেই আবার একটা রিসার্চ। তো এই সময়টা হয় কি যে নানা রকম কনফিউশন কাজ করে, কেউ টিউশনিতে ইনভলভ হয়েছে, কেউ বা হয়তো বা আসলে কোন সেক্টরে যাবো, আমি কি সরকারি চাকরি করব, নাকি আমি বিদেশে যাওয়ার প্রিপারেশন নিব, নাকি আমি প্রাইভেট সেক্টরে উইন করবো, নাকি আমি এন্টারপ্রেনিয়রই হবো টুডে অর টুমরো, সেই দিকেই টার্ন নিব। এই কনফিউশন গুলো আসে, আমার ক্ষেত্রে আসছিল। আমার ফ্যামিলি থেকে বলছে তুমি বিসিএস ট্রাই করো, আমাকে কেউ বলতেছে তুমি বাইরে যাও, আমার ব্যাচমেটদের সঙ্গে বা ইমিডিয়েট সিনিয়রদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করতেছে আসলে কোন সেক্টর। তো আমি একটা কনক্রিট একটা ডিসিশনে আসার জন্য আমি আসলে নিজেকেই বেছে নিলাম। আমি তখন নিজেকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমি এরকম বলবো যে আমি ব্যক্তিগতভাবে পাওয়ার সেক্টরে একটু সেলফ ইন্টারেস্ট আমার বেশি ছিল। আমাদের সময় রহিম মোল্লা স্যার ছিলেন, উনি খুব ভালো একটা ক্লাস নিতেন। পাওয়ার সেক্টরে আমার বরাবরই একটু ইন্টারেস্টেড। বেসিক পাওয়ার সাপ্লাইটা কিভাবে হয়, এটা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, এইটা যদি পাওয়ার যদি ফেল হয় তাহলে স্ট্যান্ড বাই ব্যাকআপটা কি, সেটা জেনারেটর হতে পারে, আইপিএস ইউপিএস হতে পারে। ইন দ্য মিন টাইম ওই সময় আসলে আমাদের লোডশেডিং হতো, তো জেনারেটর এখন চাহিদা, এখন যেরকম একটা বেসিক পাওয়ার সাপ্লাই এর উপরই চাহিদাটা থাকে, তখন কিন্তু আসলে স্ট্যান্ড বাই পাওয়ারেরও একটা ইকুয়াল একটা ডিমান্ড ছিল। তো এই সূত্র ধরে হোক আর যেভাবে হোক, আমি চাইলেই তো আর পাওয়ার সেক্টরে কোথাও আমি ক্যারিয়ার স্টার্ট আপ করতে পারবো না, বাট আমার একটা সেলফ ইন্টারেস্ট এখানে আছে। তো আমি এটা যে পাওয়ার সেক্টরে থাকতে হবে আমি তাদেরকে বলবো না, আমি আমার স্পেশালদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি শর্টে। এটা হচ্ছে যে আমি করলাম কি, আমাদের সময় আসলে টেলিকমিউনিকেশনের একটা ব্যাপক ডিমান্ড ওই সময়টা ছিল, কিন্তু আমার সেলফ ইন্টারেস্ট পাওয়ার, কিন্তু আমাদের পাওয়ার সেক্টরে এন্ট্রান্সটা ছিল খুব কম। তো পাওয়ার প্ল্যান্টে কমই জয়েন করছে, বা পাওয়ার সেক্টরে আমাদের খুব কম কয়েকজন এন্ট্রান্স হচ্ছে। সেই ক্ষেত্রে টেলিকমিউনিকেশনে আসলে অনেক ডিমান্ড ছিল তখন ইঞ্জিনিয়ার, কারণ নিউজ সেট আপ হচ্ছে, ওয়ারিদা আসছে, এরিকসন ভেন্ডর সাবকন্ট্রাক্ট দিচ্ছে, আরো অনেক সাবকন্ট্রাকচুয়াল কোম্পানি গুলাকে সার্চ করতেছে, তখন অনেক নিয়োগ হচ্ছে আসলে এই টেলিকম সেক্টর। তো আমি আসলে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস গেল, মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত আমি নিজেকে একটা একটা ব্যালেন্স জায়গায় ক্রিয়েট করার চেষ্টা করলাম, যে আমি করলাম আমার ভালো একটা সিভি ক্রিয়েট করলাম, আমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স গ্রো করার চেষ্টা করলাম, যে চাহিদা মাত্র যেন আমি আমার সিভিটা একটা আপ টু ডেট একটা সিভি যেন দিতে পারি। আমি অনলাইনে নক করতে থাকলাম এই জায়গাগুলো। আসলে খুব বেশি যে নেট ডেভেলপও ছিল তখনও তাও না, ব্যাপারটা বিডি জব সিটি ছিল। ইমিডিয়েট সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করতে থাকলাম, তারাও বেশিরভাগই হুয়াই বা বিভিন্ন টেলিকমিউনিকেশন সেক্টরে ইনভলভ আছে। তো এইভাবে আমি তাদেরকে নক করতে থাকলাম। নক করতে করতে আসলে একটা সময় আমরা মনে পড়ে আমার যে গুলশানে নাভানা টাওয়ারে 15 তলায় একটা ইন্টারভিউর কল করলো, এটা আমাদের ব্যাচমেটরাই আমাদেরকে একজন আরেকজনকে বললো। আমরা প্রায় 15-16 জন সবাই ইন্টারভিউ দিতে গেলাম, একটা ওয়াক ইন ইন্টারভিউর মতো ইন্টারভিউ। এটা হলো গ্লোবাল টেকনোলজি কোম্পানি জিটিসি। এই জিটিসিটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, ওরা আমাদেরকে ডাকলো, আমরা 1 বাই 1 ওয়াক ইন ইন্টারভিউর মতো নিল আমাদের। কিছু ফ্রেশ হিসাবে আমাদেরকে নিবে, কিছু সাবকন্ট্রাকচুয়াল কোম্পানি হিসেবেও তারা কাজ করবে। তো আসলে কি কাজ করাবে সেটাও আমরা জানি না, তারা তেমন একটা টেকনিক্যাল কোশ্চেন আমাদেরকে করলো না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সপেক্টেড স্যালারির কথা জিজ্ঞাসা করলো, আমি 15-20 হাজার কথা বললাম, এরকম 15 আমি বললাম, একজন 12 বললো, একজন 20 বললো স্টার্টিং স্যালারি, যদিও ওই সময় আসলে 6,000 টাকা তারা আমাদেরকে প্রপোজ করলো। তো এই সিচুয়েশনটা কেন মনে পড়তেছে, আসলে ফিগারটা বড় ব্যাপার না, আমি 6,000 টাকাও জয়েন করতাম যদি না সেটা আসলে আমার ট্র্যাকের একটা সেক্টর হতো, ঠিক ট্র্যাকটা আমার আসলে সুইচেবলি ইয়া হচ্ছিল না। তো সামহাও আমি আর জয়েন করলাম না, মনে হয় না আমাদের ওইখানে কেউ জয়েন করছিল। এরপরে হুয়াইও আমি একটা ট্রাই করলাম, ইন্টারভিউ দিলাম, রিটার্ন দিলাম, বাট খুব বেশি আসলে আমাকে ডাক করলো। আমি বুঝলাম যে আসলে টেলিকমিউনিকেশনের জায়গাটাতে মানে আমি খুব বেশি স্যুট করতে পারবো না, মানে আমার সেলফ স্যাটিসফ্যাকশন নাই। জুলাই মাসের দিকে আমাদের এক ব্যাচমেট সুদীপ্ত শহীদ মাহমুদ অনিক, ও আসলে সিনহা টেক্সটাইল গ্রুপে ছিল, কাজ করতেছিল, এটা ওপেক সিনহা। হ্যাঁ, তো ওপেক্সে কাজ করতে করতে, সিনহায় কাজ করতে করতে সে আমাদেরকে নক করলো যে আমাদের সিনহা ইয়ার্ন একটা কম্পোজিট 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি, সেখানে বেশ কিছু ইঞ্জিনিয়ার নিয়োগ। তো সামহাও আমি তাদের মাধ্যমে মানে আমি সুযোগটা পেলাম,
আমরা 4 জন ইঞ্জিনিয়ার কুয়েটের এট টাইম জয়েন করছিলাম। একজন ইয়ার্ন 9 এ, ইয়ার্ন থেকে যে সুতাটা নিটিনে আসে, নিটিন থেকে আসে আমি নিটিনে এবং 9 এ জয়েন করলাম, তারপরে ফিনিশিং সেকশন, তারপরে এইভাবে আর কি মানে ওপেক্সিং এর ফিনিশ কোর্সটা করা। তো আমরা 4 জন জয়েন করলাম, বাট ওইখানেও দেখলাম কি আসলে ফ্যাক্টরি ওরিয়েন্টেড জব সেটা বড় ব্যাপার না। আমি ফ্যাক্টরি সেক্টরে যদি উৎপাদনের জায়গা সেটা যদি আমি ডেভেলপমেন্ট করি, তাহলে একটা সময় পরে গিয়ে সেটা কিন্তু হয়তো আমি সেখানে ফ্যাক্টরি হেড অফ ফ্যাক্টরি বা ডিএম ফ্যাক্টরি হতে পারবো। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এটা আসলে আমরা হচ্ছে খরচের খাত, এখানে মেইনটেনেন্সের জায়গা, এখানে আসলে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়েই চলে। হ্যাঁ, মানে আমাকে লাগে না, কারণ আমাকে এখানে টেক্সটাইলদের রাজত্ব, টেক্সটাইলদের জন্য একটা ওয়েল ডিজার্ভ সেক্টর। সেখানে আসলে তারা শিপমেন্ট নিয়ে ব্যস্ত, 1500 আরপিএম এর একটা নিটিং ডাইং মেশিন চালাতে হবে, আমাকে 1200 আরপিএম, আমাকে 2000 আরপিএম এর উপরে 2500 আরপিএম এ তারা চালাতে বাধ্য। তো আমার ইনস্ট্রাকশন সেখানে ফলো হচ্ছে না। তো এইগুলো হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। তো এরপরে আমি আসলে একটা সাইফুর রহমান স্যার আমাদের ছিলেন পিপলিতে, উনি আমাকে নক করলেন, নক করে যেটা বললেন যে আসলে তুমি কোথায় আছো, সেটা জুলাই মাসের, মানে 7 মাস পরে। জুলাই মাসে আমি সিনহায় জয়েন করি, 7 মাসে আমি রানিং করতেছি, 7 মাসের মাথায় আমি জয়েন করলাম। উনি বললেন তুমি তো বেশ ভালো জায়গায় আছো, কিন্তু আসলে আমার একটা ব্যাচমেট, আমার একটা ওয়া কুয়েটেরই, ও একটা সাবস্টেশন কোম্পানি করছে এবং বেশ ভালোভাবে রান করতেছে, ওর পল্লিপ যদি বেশি কিছু ইঞ্জিনিয়ার নিবে। তো আমি বললাম স্যার আসলে আমিও ইন্টারেস্টেড। বললো কেন, তুমি তো একটা ট্রান্সপোর্ট আছে, তোমার ফুডিং আছে, তোমার ফ্যাক্টরিতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, যদি তুমি থাকতে না চাও, সব রকম কোম্পানি অনেক বড়, বাট সেক্টরটা আমার সুইচ হবে। আমি প্রয়োজনে এই স্যালারি থেকে কম স্যালারিতে জয়েন করব, বাট আমি এসে আমি চাই যে আমি একটা সাবস্টেশন কোম্পানিতে জয়েন করি। আমার কাছে মনে হলো যে এটা একটা আমার জন্য একটা রিয়েল ট্র্যাক। তো আমি অলমোস্ট ইকুয়াল স্যালারিতে, আমি অনেক ফ্যাসিলিটিস ছাড়া বলতে গেলে আমি 10,000 টাকায় স্যালারিতে জয়েন করলাম, সিনহা আমি 9,000 স্যালারিতে জয়েন করছি। 10,000 আমি জয়েন করলাম, জয়েন করে আমি মনে করি যে এইখানে যে 2 বা 3 বছর আমি ছিলাম, এইটাই আমার আসলে কাজ শেখার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল। তো আমি সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করছি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং আমি আসলে আমাকে বলা হলো কি যে এই জায়গাটা আপনাকে নেওয়াই হয়েছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 15-16 বছর এক্সপেরিয়েন্স, আমরা তার উপর নির্ভরশীল, তাকে ডোমিনেট করতে হবে। এটাও একটা জব সেক্টরের একটা এক্সপেরিয়েন্স, যে আসলে নতুন জয়েনিং করলে আন্ডার এস্টিমেট বা কাজ শিখায় না। এই যে একটা এক্সপেরিয়েন্স, এই বিটার এক্সপেরিয়েন্স গুলো থেকে যেন না হয়, এটাও এখন টেকনিক্যালি। তো আমি আরো উল্টা তার সঙ্গে, আমি কিন্তু কাজ শিখছি ওনার থেকেই, কারণ উনি 16 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলো, উনি 16 বছরের এক্সপেরিয়েন্স। সো এই সাবস্টেশনের জায়গাটাতে সে খুব সাউন্ড। পরবর্তীতে আমার অনেক সুযোগ হয়েছে আমাদেরই ইউনিভার্সিটির অনেক সিনিয়রদের সাথে কাজ করা, এবং এরপর আমি গ্রিন পাওয়ারে জয়েন করি, এবং গ্রিন পাওয়ার একটা 55 মেগাওয়াট আশুগঞ্জেও আমি কাজ করেছি পাওয়ার প্ল্যান্টে। এরপর আমি একটা ইন্ডেন্টিং ফার্মে জয়েন করি, সেখানে মেইলিং, করেসপন্ডেন্স, টেন্ডার সেলস, কর্পোরেট সেলস, এবং আস্তে আস্তে করে আমি এখন একটা এন্টারপ্রেনিউর। আমার ফার্মটা হচ্ছে আসলে পারফেক্ট অ্যাসোসিয়েটস। বর্তমানে আমি এটা একটা অথেন্টিক একটা ইলেকট্রোমেকানিক্যাল এন্টারপ্রাইজ। এখানে আমি আজকে যে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতেছি, সেই বিষয়গুলোই আমার প্রোডাক্ট। তো এখানে আমরা এখন আসলে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং কনসালটেন্সি, বেসিক্যালি কনস্ট্রাকশনটা আমরা আসলে এই বছর থেকে শুরু করেছি, স্টার্ট আপ করেছি। এটা এত বছরে আমরা শুধুমাত্র মূলত ইঞ্জিনিয়ারিং, এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে কি কিছু আইটেম, যেমন সাবস্টেশন, জেনারেটর, তারপরে আছে আপনার আমাদের কিছু ইন্ডেন্টিং আইটেম, যেটা হচ্ছে এলিভেটর হতে পারে, এসকেলেটর, এবং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারির মধ্যে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এই সেক্টরগুলো নিয়ে আমি কাজ করছি। এবং এই সেক্টরগুলোর ইনস্টলেশন, ইরেকশন, কমিশনিং, একটা টার্নকি শেড করার পরে সেইটার সাবস্টেশন হতে পারে, সাবস্টেশনের পরে সেটা এলটি প্যানেলে কিভাবে গেল, সেটা ডিস্ট্রিবিউশন এন্ডে কিভাবে ভোক্তা কি কি প্রোটেকশন করা যায়, তারপর কেবল ট্রে দিয়ে কেবল সহ টোটাল সাউন্ড একটা টার্নকি সলিউশন আমি করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আসলে আজকের অবস্থা। তো আমি যদি আমার এই মেসেজটা আসলে বলার উদ্দেশ্য হলো যে ফ্রেশারদের জন্য, যে বেসিক্যালি তারা যেন তাদের সেক্টরটা, সেটা টেলিকমই হোক, আর মেশিনারি সেক্টরই হোক, আর পাওয়ার সেক্টরই হোক, সে যেন সেক্টরটা কুইট না করে, সেক্টরটা একটু ডিলেতে হলেও সেই সেক্টরটা যেন ধরে রেখেই সে ছোট থেকে আস্তে আস্তে করে সে যেন বেরো হতে পারে। সেটা সে একসময় হয়তো ওয়াটসিলা, কেপিসিএল ও জয়েন করতে পারে, একসময় গ্রিন পাওয়ার মতো ছোট কোম্পানিতেও জয়েন করতে পারে, নো ম্যাটার, ম্যাটার ইজ সে একটা সময় এক্সপিরিয়েন্স থেকে, সে একটা সময় এই এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে করে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। তো আমি যদি আসলে একটু কি ডিসকাশনে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি প্রথমে এইটাই হচ্ছে আমাদের জুনিয়রদের জন্য মেসেজ ছিল, যে আসলে তারা তাদের সেক্টরটা যেন চয়েস করে, এবং সেক্টর চয়েসের সঙ্গে সঙ্গে তারা যেন এই এক্সপিরিয়েন্স গুলোকে মাথায় রেখে, একটা সেটা গভর্নমেন্ট সেক্টরই হতে হবে এমন কোনো কথা নেই, প্রাইভেট সেক্টরও হতে পারে, ইন্টারমিডিয়েট সেক্টরই হতে পারে, সে তার এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগায়। আমি একটু বেসিক্যালি এখন প্রথমে সাবস্টেশন নিয়ে একটু আলাপ করব। একটা সাবস্টেশন, আসলে সাবস্টেশনটা কি? সাবস্টেশনটা হচ্ছে যে একটা বিদ্যুতের উপকেন্দ্র, সেটা পাওয়ার গ্রিড থেকে 132
কেভি থেকে 33 হতে পারে বাসবার ট্রাঙ্কিংয়ের মাধ্যমে, আবার 33 কেভি বা 33,000 ভোল্টেজ থেকে 11,000 ভোল্টেজে আসে সেই ডিস্ট্রিবিউশন ট্রান্সফারের মাধ্যমে, আবার 11,000 ভোল্টেজ থেকে 440 ভোল্টেজ, যেটা আমাদের 3 ফেজ দরকার, এই ট্রান্সফরমারের মাধ্যমেই কিন্তু আমরা আসলে ভোল্টেজটা নিয়ে, ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা লো ভোল্টেজটা নিয়ে আমরা সাবস্টেশন, একটা ইন হাউস সাবস্টেশন, সেটা রেজিস্ট্রেশনের হতে পারে, সেটা ফ্যাক্টরিতে হতে পারে, যেখানেই হোক না কেন, আমরা এই সাবস্টেশনটার মাধ্যমেই ডিস্ট্রিবিউশন করে থাকি। সেটা ফ্যাক্টরিতে বিভিন্ন ইউনিটে ডিস্ট্রিবিউট হতে পারে এসডিবির মাধ্যমে, আর বাসা বাড়িতে হলেও ফ্লোর ওয়াইজ সেটা ডিস্ট্রিবিউশন। তো সাবস্টেশনের ক্ষেত্রে যেটা হয়, সাবস্টেশন বিভিন্ন জোন হয়। যদি ঢাকার কথা চিন্তা করি, যেমন সেটা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্ডাস্ট্রি হলে সেটা আরইবি আন্ডারে হয়, সেটা আবার যদি শহরের মধ্যে হয় সেটা রেসা, ডেসকো বা ডিপিডিসির আন্ডারে হতে পারে, আবার ঢাকার বাইরে হলে পিডিবির আন্ডারেও হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সাবস্টেশনটা আসলে এক একটা নীতিমালার উপর নির্ভর করে যে কেন সাবস্টেশনটা আমি নিব। ধরি আমি যেটা ডেসকোর কথা চিন্তা করি, ডেসকো কিন্তু একটা নীতিমালা করে দিয়েছে যে আমি 48 কিলোওয়াট বা 48,000 ওয়াট আমি দিচ্ছি, অর্থাৎ এই 48 কিলোওয়াটের মধ্যে যদি সে তার লোডটাকে কনজিউম করে রাখে, তাহলে কিন্তু তার সাবস্টেশন তখন লাগতেছে না একটা 6 তলা বিল্ডিং বা 7 তলা বিল্ডিং। তো এই ক্ষেত্রে কিছু নীতিমালা তারা করে দিয়েছে যে 48 কিলোওয়াট যদি এক্সিট করে, অথবা 48 কিলোওয়াটের কম সে ইউজ করলো, বাট সে দেখা যাচ্ছে যে সে তার স্কোয়ার ফিট এত বেশি এরিয়া যে তার আসলে সাবস্টেশন। তো এই ধরনের নীতিমালার মধ্যে যখন তার সাবস্টেশনটা ম্যান্ডেটরি হয়, তখনই তার একটা ইন হাউস একটা সাবস্টেশন ইউনিট, যেটা পাওয়ার গ্রিড সেই 1,32,000 থেকে ট্রান্সফরমার মাধ্যমে 33,000 আসছে, 33,000 থেকে 11,000 আসছে, 11,000 পোলের মাধ্যমে আমরা 11 কেভি ভোল্টেজ থেকে আমরা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে 440 ভোল্টেজটা পাচ্ছি। তো সেইটার জন্য একটা সাবস্টেশন রুম করা হয়। রুমের ক্ষেত্রে কিছু সেফটি মেইনটেনেন্স করা উচিত, যেমন আমাদের এটা যেন আন্ডারগ্রাউন্ডে হলে বা বেসমেন্টে হলে যেন ওভারহিট না হয়, এক্সস্টের ব্যবস্থা থাকে, পানি যেন না উঠে। এটা ফ্লোর গ্রাউন্ডে হলেও তার একটা নির্দিষ্ট আমাদের যে আইটেমগুলো সাবস্টেশনের মধ্যে থাকে, সেই আইটেমগুলার একটা থেকে একটা যে প্রপার ডিস্টেন্সিং এবং ট্রান্সফরমারটাকে যেন ফেন্সিং করা হয়, কেবলটা যেন লেইন করা হয়, তারপরে রুমটা যেন একটা ডেঞ্জার রুম হিসেবে লক থাকে, এই জিনিসগুলো মেনটেন করে একটা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড থাকে সরকারি, সেটা অনুমোদন প্রাপ্ত হলে তারা লাইসেন্সিং বোর্ডের ছাড়পত্র দিলে ইন্সপেকশন করে তারপরে আমরা লাইনটা পাই। এটা হলো ডিসি সাবস্টেশন। তাহলে সাবস্টেশন কেন লাগতেছে? সাবস্টেশন লাগতেছে হলো যে আমার যদি নির্দিষ্ট লোডের চেয়ে বেশি ব্যবহার, আর যদি আমার সাবস্টেশন অথবা আমার যদি নির্দিষ্ট একটা এরিয়ার উপরে যদি আমার এরিয়াটা থাকে, তখন আমার এই সাবস্টেশনটা অবশ্যই ম্যান্ডেটরি, সেটা যেই জনই হোক না, না হলে জরিমানা হয়। তো সাবস্টেশন আসলে কি কি থাকে? সাবস্টেশন যদি 80 কিলোওয়াট বা 100 কেভি, এটার যা টেকনোলজি, আমার 1500 কিলোওয়াট বা 1.5 মেগাওয়াটের টেকনোলজি একই, বেসিকটা একই। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যে একটা সাবস্টেশন রুম করতে হবে, এখানে একটা যদি 250 কেভি এর উপরে হয় সাবস্টেশনটা, তাহলে আমাদের এখানে এইচটি সুইচ গিয়ার থাকবে, ট্রান্সফরমার তো থাকবে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, একটা এলটি প্যানেল থাকবে, একটা পিএফ প্ল্যান্ট থাকবে। চারটা জিনিস সাবস্টেশনের ভিতরে থাকে। এবং আর্থিংটা জরুরি, সাবস্টেশনের জন্য আর্থিং আলাদা ফিট করে 4 এসডব্লিউজি কপার ওয়্যার দিয়ে জিরো আর্থিং গ্রাউন্ডিং যেন পাওয়া যায় 1 ওহম, এবং এই প্রপার আর্থিংটা ইনস্টলেশন করে একটা বডি আর্থিং এবং ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের আর্থিং করে আমরা এই সাবস্টেশন ইউনিটটা মানে কম্পোনেন্ট গুলো ম্যানুফ্যাকচার করা হয়। তো এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমি যদি সাবস্টেশনটা এই একটা ছবি আমি যদি দেখাই, আমার মনে হয় শেয়ারিংটা ডিসেবল করা আছে। জি ভাই, এখন দেখান অ্যাক্টিভ করা আছে। ডিসেবল করা আছে, অ্যাক্টিভ করা আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যদি একটা সিম্পল একটা যদি পিকচার যদি দেখাই, এই যে পোলের উপরে এই সিটিপিটিটা থাকে, সিটিটা থাকে বেসিক্যালি 3টা ট্রান্সফরমার, যেটা আসলে পোলের উপরে থাকে। এখানে ড্রপ আউট ফিউজ থাকে, লাইটিং অ্যারেস্টার থাকে প্রোটেক্টর হিসাবে, কোনো অ্যাক্সিডেন্ট হলে যেন, স্পার্কিং হলে যেন লাইটিং অ্যারেস্টার প্রোটেক্ট করে। তারপরে হচ্ছে যে সেটা হচ্ছে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে, তারপরে ওই পোলটার নিচে থাকে। তারপরে এটা হচ্ছে ডিসিবি হিসাবে দেখানো হয়েছে, এসিবি হতে পারে ক্যাপাসিটি ওয়াইজ, অথবা একটা হ্যান্ডেলিংয়ের মাধ্যমে এটা একটা এইচটি সুইচ, এইচটি প্যানেল, এইচটি প্যানেল থাকে। এরপরে এসে এটা যদি 250 কেভি হয় তাহলে এটা লাগবে, আর যদি 250 কেভি এর নিচে হয় তাহলে এটা লাগবে। এর নিচে হচ্ছে একটা ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমার হাই ভোল্টেজ সাইডে 3টা,
বুশিং এসে ঢুকলো। এখানে আমাদের যে লাল কেবলগুলো আমরা মোটা লাল কেবল দেখে থাকি, এক্ষেত্রে লাল কেবলের ভিতরে হিট সিঙ্ক করে কার্বনটা পুরোপুরি চেঁচে নিতে হবে, তা না হলে এটা বার্ন করতে পারে। তো এইটা এইচটি বুশিনে আসে। আর এলটি বুশিনে এই যে চারটা, তিনটা ফেজ এবং একটা ব্ল্যাক একটা নিউট্রাল, এইটা এসে এই তিন ফেজ এসে আমাদের এই ট্রান্সফরমারের কাছে এবার এলটি সাইডে ঢুকে গেল। এই যে এলটি সাইড, এই এলটি প্যানেলটার মধ্যে আসলে একটা সার্কিট ব্রেকার ঢুকে গেল, এটাই হচ্ছে মেইন সার্কিট। এইটাই আমাদের মেইন সার্কিট ব্রেকার। আর এখানে একটা সার্কিট ব্রেকার, এটা হচ্ছে একটা পিএফআই প্ল্যান্টের মধ্যে। এটা হচ্ছে সিকিউর কারেন্টটা ফ্লো করার জন্য পিএফআইটা হচ্ছে আসলে যেমন আমরা একটা ফর্মুলা জানি যে পি ইকুয়াল টু, যদি থ্রি ফেজ কারেন্ট হয় তাহলে √3 VI cos থিটা। ওই cos থিটা অর্থাৎ কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল, রিয়েল পাওয়ার বা ওয়ার্কিং পাওয়ার এবং যে অ্যাক্টিভ পাওয়ার মানে যে পাওয়ারটা আমার, সেই পাওয়ারের যে রেশিওটা, এটা কোসাইন অর্থাৎ cos থিটাকে 0.8 মানে ধরা হয়, কিন্তু আমাদের কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল মানে cos 0 ডিগ্রি হলে বেটার, অর্থাৎ প্রায় 1 হলে আমাদের বেটার, বা 0.95 থেকে 1 এর মধ্যে থাকলে এটা রিডিংটা ভালো। তো এই হচ্ছে একটা সাবস্টেশন ইউনিটের একটা বেসিক। অর্থাৎ একটা সাবস্টেশনের আমি যদি 250 কেভি হয় তাহলে পোল থেকে এসে মিটারে ঢুকবে, মিটারের যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে ডাইরেক্ট এইচটি সুইচ গিয়ার থেকে ট্রান্সফরমার থেকে একটা এলটি। এবার আমি যদি আরেকটা পিকচার যদি আমি দেখাই, এটা হলো সাবস্টেশনের মেইন, আমি পেয়ে গেলাম। এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশনটা পাওয়া গেল, এটা আসলে যদি আবাসিক বাসা হতো তাহলে ফ্লোর ওয়াইজ কি হতো, ফ্লোর ওয়াইজ সেটা আসলে একটা ফ্লোর ওয়াইজ সার্কিট ব্রেকারের মাধ্যমে প্রোটেকশন দেওয়া হতো। আর এটা একটা ভিন্ন ভিন্ন সোর্সের মাধ্যমে হতে পারে, যেমন এটা গ্যাস জেনারেটর। হ্যাঁ, আমি যদি জেনারেটরে ঢুকে যাই তাহলে একটা গ্যাস জেনারেটর আছে, এখানে একটা ডিজেল জেনারেটর আছে, এখানে একটা ট্রান্সফরমার বা সাবস্টেশন আছে। এই তিনটা মাধ্যমে কিন্তু কোনো কোনো ফ্যাক্টরি চলতে পারে। সেটা এটা যেরকম একটা গ্যাস জেনারেটরের মাধ্যমে আমার কন্টিনিউয়াস একটা টাইম পাওয়ার, সে 24 আওয়ার্স গ্যাস জেনারেটর রাখছে। হ্যাঁ, এট এ টাইম আবার এখানে একটা ইন্টারলকিং সিস্টেম করে দিছে, যদি গ্যাস জেনারেটর ওভারঅলিং হয় তাহলে এখানে সে চেঞ্জ ওভারের মাধ্যমে এসে সে আবার আউটপুটে এই মেশিনারিজেন্টে মেশিনে চলে যাবে, সেটা যেই মেশিনের মাধ্যমে। ঠিক আমার আরইবির লাইনটা এসে একটা সার্কিট ব্রেকারে ঢুকবে, চেঞ্জ ওভারের মাধ্যমে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আবার এসে মেশিন এন্ডে চলে গেল, আবার মেশিনের, অর্থাৎ এট এ টাইম তার যেন ইন্টারাপ্ট না হয় প্রোডাকশনে, সেটা গ্যাস জেনারেটর চালিতও হতে পারে, স্ট্যান্ড বাই ডিজেল জেনারেটর চালিত হতে পারে, আবার আরইবি দিয়ে হতে পারে। কিছু লোড সে আরইবি দিয়ে চালাবে, কিছু লোড দিয়ে। আমরা যদি জেনারেটর সম্পর্কে একটু আলাপ করি, জেনারেটর আমাদের দেশে স্ট্যান্ড বাই এক সময় ব্যাকআপ হতো, এখন টাইম ইউজ গ্যাস জেনারেটরের ক্ষেত্রে হয়। আর স্ট্যান্ড বাই ডিজেল জেনারেটরটা হয় সাধারণত লোডশেডিং এর ক্ষেত্রে। সেটা কি আসলে জেনারেটরের ব্যাপারে আমাদের একটা কনফিউশন আছে। জেনারেটরটা হলো কি, জেনারেটর ম্যানুফ্যাকচারার যারা, আমরা অনেকেই বলি যে জেনারেটরের কিছু ইঞ্জিন ব্র্যান্ডকে আমরা জেনারেটর ব্র্যান্ড মনে করি। হ্যাঁ, যে আমরা ইঞ্জিন ব্র্যান্ডকে জেনারেটরের কিছু ব্র্যান্ড আমরা মনে করি। আসলে হয় কি যে জেনারেটরের মধ্যে একটা ইঞ্জিন থাকে, একটা অল্টারনেটর থাকে, কাপলিং করা হয়, একটা কন্ট্রোল মডিউলের মাধ্যমে আউটপুট ডিসপ্লেটা দেখা হয়। তো এইখানে আসলে আমরা যেমন ভলভো ইঞ্জিন, ভলভো যারা, এই ইঞ্জিন কিন্তু শুধুমাত্র একটা সুইডেনের ইঞ্জিন, ডয়েলস যেমন জার্মানির ইঞ্জিন, পার্কিন্স হচ্ছে একটা ইউকে ইঞ্জিন, এরকম কামিন্স আছে ইউএসএ ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো কিন্তু শুধু ইঞ্জিন ম্যানুফ্যাকচার। এরকম অল্টারনেটর আছে, লরেসমা বলো, স্ট্যামফোর্ড বলো, বিভিন্ন রকম অল্টারনেটর আছে। এই অল্টারনেটর কোম্পানি কিন্তু শুধুমাত্র অল্টারনেটর বানাচ্ছে। একটা জেনারেটর ম্যানুফ্যাকচার করে কি, ইঞ্জিন কোম্পানি থেকে শুধু ইঞ্জিনটা আনে, অল্টারনেটর কোম্পানি থেকে অল্টারনেটরটা আনে, আনার পরে এইটা কাপলিং করে সে ডিপসি বা কম্যাট এই ধরনের মডিউল দিয়ে সেটা টোটাল অ্যাসেম্বলিটা করে। তো ওইটা হচ্ছে একটা মানে কি পার্কিন্স বা ভলভো ইঞ্জিন চালিত একটা জেনারেটর। অর্থাৎ আমরা কিন্তু অনেক কলেজে এটা পার্কিং জেনারেটর, আসলে পার্কিন্স এটা পার্কিন্স ইঞ্জিন চালিত একটা জেনারেটর। তো এই হচ্ছে দিস ইজ জেনারেটরের বেসিক এইটাই। আর আমরা যদি নেক্সটে যাই, সেটা হচ্ছে আসলে একটা এলিভেটর। এলিভেটরটা আসলে কি, এলিভেটরের ক্ষেত্রে বলতে গেলে আমি একটা পিকচার আমি একটু শেয়ার দিচ্ছি। সেই ক্ষেত্রে আসলে এলিভেটরটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট হতে পারে, যেটাকে আমরা লিফট নামে বেশি পরিচিত। এটা প্যাসেঞ্জার লিফট হতে পারে, এটা কার্গো লিফট হতে পারে, এটা একটা বেড লিফট হতে পারে বা হসপিটাল লিফট, যেটা বিভিন্ন রকমের লিফট আছে। হ্যাঁ, এসকেলেটরও আছে, এই ক্যাপসুল লিফট দেখি আমরা শপিং মল গুলোতে। তো এই এই জিনিসগুলা আসলে সবই হচ্ছে একটা ওয়ান টাইপ অফ এলিভেটর। এলিভেটর আসলে একটা ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন, ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন ছাড়া আর কিছু না। এখানে যে জিনিসটা মেইনলি টেকনোলজি ইলেকট্রোমেকানিক্যাল একটা ডিভাইস, সেখানে কি থাকছে, একটা মোটর থাকে মেইনলি, মোটর গিয়ারলেস হতে পারে, গিয়ার হতে পারে, গিয়ারে একটু ব্যাকডেটেড, সেখানে একটু মেইনটেনেন্স থাকে বেশি। আর
গিয়ারলেস যেটা মেইনটেনেন্স ফ্রি এবং আধুনিক, স্লিম, থিন, পাওয়ার কনজাম্পশন অনেক বেশি কম। আবার এখানে এই মোটর ছাড়া আর কি থাকে? আমার মোটর ছাড়া এখানে একটা কন্ট্রোল প্যানেল থাকে। কন্ট্রোল প্যানেল কমান্ডটা যেভাবে রিসিভ করবে এলিভেটরে, একটা হিউম্যান বেইন একটা কমান্ড যেভাবে দিবে সেই কন্ট্রোলে যেভাবে রিসিভ করবে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাই। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না? এলিভেটরের ক্ষেত্রে যেটা হয় যে বেসিক্যালি একটা ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন, এখানে আসলে মেইনলি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, এখানে মোটরটা হচ্ছে মেইন কম্পোনেন্ট আর কন্ট্রোল প্যানেল আর একটা ইনভার্টার। তো একটা সময়ে মানে এখনো দেখা যাচ্ছে না কিন্তু আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, শুধু তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল এখানে আসলে আমরা একটা হিউম্যান বেইন অটোমেটিক একটা মেশিন, এটা একটা ভার্টিক্যালি কন্ট্রোল প্যানেলে যেভাবে রিসিভ করবে কমান্ডটা ঠিক সেইভাবেই সে অ্যাকসেপ্ট করে সেই কমান্ড অনুযায়ী সে ল্যান্ড করার। প্রথমে যেটা করা হয় একটা কোর বা একটা লিভ শ্যাফট করা হয়। লিভ শ্যাফটের মধ্যে আসলে এখানে ক্যাপাসিটিটা নির্ধারণ করা হয় হচ্ছে একটা স্পেসিফিক একটা শ্যাফটের একটা ডাইমেনশন। এখানে আমরা অনেক সময় বলি এটা 6 জনের লিফট, এটা 8 জনের লিফট, এটা 10 জনের লিফট। আসলে এই জনের সংখ্যাটা আসলে আমাদের গ্রাহকরা বুঝে, কিন্তু আসলে জনের সংখ্যা বলে কোনো ক্যাপাসিটি নাই লিফট। লিফটের ক্ষেত্রে ক্যাপাসিটিটা নির্ধারণ হয় কি? লিফটের ক্ষেত্রে ক্যাপাসিটিটা নির্ধারণ হয় হচ্ছে কেজি হিসাবে, মানে কতটুকু ওয়েট এই লিফটটা ক্যারি করতে। লিফট হচ্ছে একটা ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন। মেজর কম্পোনেন্ট হচ্ছে মোটর এবং কন্ট্রোল প্যানেল এবং ইনভার্টার টাইপ। একটা সময় ছিল আগে এসি টু ড্রাইভ, যখন জার্ক করত। এখন ইনভার্টার টাইপ, যেটা পাওয়ার কনজাম্পশন কম এবং গ্র্যাজুয়ালি লোডটাকে ইনক্রিজ করে। তো এখানে হয় কি যে আমার লিফট যেটা করতেছে সেটা হচ্ছে যে আমার লিফটের যে কোডটার মধ্যে আমরা প্রথমে মেকানিক্যাল ইনস্টলেশনটা করি। সেটা হচ্ছে একটা গাইড রেল থাকে, গাইড রেল লাগানোর পর ব্র্যাকেট দিয়ে লাগানোর পরে আমাদের কেবিন এবং মোটরের সঙ্গে রোপের মাধ্যমে 2:1 দিয়ে এটা হ্যাং করানো হয় এবং কন্ট্রোল প্যানেল সেটা কমান্ড টোটাল যেভাবে সেটআপটা দেওয়া হবে ঠিক সেইভাবেই এটা অ্যাটিটিউড এটা অ্যাকসেপ্ট। এই জিনিসটা হচ্ছে বেসিক। আমি যদি একটা ভিডিও শেয়ার দিই তাহলে এখানে একটু ইয়া করা যাবে। এটা হচ্ছে একটা মেশিন রুমলেস এলিভেটর, অর্থাৎ সোর একটা কোম্পানি, এই চায়নার একটা কোম্পানি, রেনাউন ব্র্যান্ড। এটা একটা থিন মোটর, খুব স্লিম গিয়ারলেস মোটর।
হ্যাঁ, তো লিফটের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আসলে লিফটের মধ্যে দুই ধরনের লিফট আছে, একটা হচ্ছে মেশিন রুম লিফট, আর আমি যেটা দেখালাম সেটা হচ্ছে মেশিন রুমলেস লিফট। তো এখন মেশিন রুমলেস এবং আধুনিক হিসাবে গিয়ারলেস মোটর দিয়ে ইনভার্টার টাইপ একটা কন্ট্রোল প্যানেল দিয়ে লিফটটা রান করা হয়। মেশিন রুমলেস হলে আমার যে 3 লাখ টাকা দিয়ে আমি একটা মেশিন রুম বানাতাম, অর্থাৎ আমার যে কয়টা ফ্লোর উঠবে সেই কয়টা ফ্লোরের উপরে আমি 4.5 ফিট ওভারের ক্লিয়ারেন্স রেখে এমার্জেন্সি এক্সিটের জন্য আমি একটা মেশিন রুমের ফ্লোর বানাতাম, ফ্লোর দিয়ে একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার মোটর এগুলো প্লেস করার জন্য আমি একটা রুম বানাতাম, সেখানে প্রপার ভেন্টিলেশন থাকতো এবং সেই রুমটা হচ্ছে মেশিন রুম। এইটাও হতে পারে, আবার মেশিন রুমলেস এলিভেটরও হতে পারে, যেটা হচ্ছে ওই রুমটাই লাগবে না, ডাইরেক্ট যে ফ্লোরে টপ ফ্লোরে একটা মেশিন রুম, সেখানে ওয়াল মাউন্ট পেয়ে হরিজন্টাল মানে একটা লিফট করে একটা অংশে মোটর গিয়ারলেস মোটরটা লেগে যায়। এটা হলো মেশিন রুমলেস এলিভেটর এবং গিয়ারলেস মোটর চালিত, এটা যেইভাবে আমার হিউম্যান ব্রেইন কমান্ড করবে, অর্থাৎ ওয়ান টাইপ অফ ইন্ডেন্টিং আইটেম। ঠিক এট দ্য সেম এলিভেটরের মতো আমরা যেরকম একটা ফুড মেশিনারিজ হতে পারে, যে কেউ যদি একটা ফ্যাক্টরি ওপেন করে, যে আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরি ওপেন করব, সে একটা পেটি সে কথার কথা সে একটা পেট বোতল মেকিং লাইন করবে, বা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারির মধ্যে সে ফুড মেশিনারিজ হতে পারে, ফুড মেশিনারিজ দিব অন্য কিছু নাকি? হ্যাঁ, হ্যালো, এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারিজের ক্ষেত্রে আর লিফটের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই, কিন্তু এটা হচ্ছে অটোমেটিক একটা হিউম্যান ব্রেইন ট্রাভেল করতেছে, যেই ফ্লোরে কমান্ড দেওয়া থাকে সেই ফ্লোরে এটা ল্যান্ড করে এবং ডোর ওপেন হয়, প্রত্যেকটা জায়গায় একটা চেক লিস্ট করা থাকে আপনার সেলস মেইনটেনেন্স করা। আর ওইটার ক্ষেত্রে কি করা হয়, ওইটার ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান টিম আমরা ফরেনাররা এসেও ইরেকশন করতে পারে, আবার আমরা নিজেরাও এটা ইনস্টলেশন করতে পারি। সেটার জন্য নির্ধারণ করা হয় যে ওইটার ক্ষেত্রে যেরকম লিফট কোর থাকে, লিফট কোরের একটা টোটাল ডাইমেনশন থাকে যে কত বাই কত আছে, ওই অত বাই অত জায়গার মধ্যে আসলে কয়জনের লিফট হবে, কত বাই কত তার কেবিন নেট হবে, কেবিন উপরে উঠে তার অল্টারনেট অপোজিটে একটা ওয়েট দিয়ে ব্যালেন্সিং করা হয়, মোটর দিয়ে 2:1 এর মাধ্যমে রুটিন সিস্টেম করা। এইটা হচ্ছে আসলে লিফটের ক্ষেত্রে। ঠিক অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনে যদি আমি একটা পেট বোতল মেকিং লাইন ধরি, তাহলে হপারের মধ্যে র মেটেরিয়ালটা দেওয়া হচ্ছে, সেটা একটা শীট হচ্ছে, শীটটা গিয়ে একটা প্লাস্টিক দানা হচ্ছে, দানা হয়ে একটা পেট বোতল মেকিং হচ্ছে। ফুডের ক্ষেত্রে এরকম র মেটেরিয়াল দেওয়া হচ্ছে, ফুড আইটেমটা বের হচ্ছে, টোটাল এই মেশিনটা সেটআপ হচ্ছে। তার জন্য যে পরিমাণ জায়গা কোয়ারিটার দরকার, যে পরিমাণ আমার সাবস্টেশন পাওয়ার সাপ্লাই দরকার, যে পরিমাণ প্রপার ক্লিয়ারেন্স স্পেস দরকার, তারপরে ফিনিশ গুডটা বের হচ্ছে, বের হয়ে এটা প্যাকেজিং এ যাচ্ছে, প্যাকেজিং হয়ে প্যাকেজিংও একটা আইটেম, প্যাকেজিং হয়ে ফিনিশ গুডটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারিজ। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি যে জিনিসটা আসলে একটা সামারি টানতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারি হোক বা এলিভেটর হোক বা জেনারেটরই হোক, আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা ইঞ্জিনিয়ার হিসেবে কোনো কিছু নিজেরা বানাচ্ছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ইরেকশন করতেছি, ইনস্টলেশন করতেছি অ্যাজ পার ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেড। সেই অনুযায়ী আমরা ইরেকশন এবং কমিশনিং করে, টেস্টিং এন্ড কমিশনিং করে আমরা টেক ওভার দিচ্ছি। এখন একমাত্র সাবস্টেশনটা হচ্ছে আমরা নিজেরা অনেকটা ম্যানুফ্যাকচারার করছি। তো এক্ষেত্রে আমি বলবো যে গভর্নমেন্ট সেক্টরে আমাদের গভর্নমেন্টকে আরো বেশি পৃষ্ঠপোষক হওয়া উচিত আমাদের এই খাতগুলোতে, যে আমরা যদি আমাদের টাকা, এটা চায়না করছে, চায়না নিজেরা এক্ষেত্রে নিজেরা ফ্যাক্টরি করে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে ওরা নিজস্ব ম্যান পাওয়ার ক্রিয়েট করছে, আমাদের এরকম হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিজেরা কিছু ইম্পোর্ট করতেছি, সবকিছু আমরা কিন্তু নিজেরা কিছু বানাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা জেনারেটর বানাচ্ছি, ইঞ্জিন বানাচ্ছি, সেটা খুব কম পরিসরে। আমরা এলিভেটরের ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্কশপ মেকিং করে, আমরা সেফটি কোড মেনটেন করে আমরা কিন্তু একটা ওয়ার্কশপ মেকিং করে, আমাদের যদি একটা এলিভেটরের মধ্যে 35-36টা কম্পোনেন্ট, সব কম্পোনেন্ট কিন্তু একটা লিফট কোম্পানি কখনো বানায় না। সে মোটর কোম্পানি থেকে মোটর নেয়, লাইক জেনারেটর, সে গাইড রেল থেকে গাইড রেল নিচ্ছে, বিভিন্ন কম্পোনেন্ট নিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু সবই আমরা মেকিং করা সম্ভব না। কিছু কিছু হয়তো মেজর আইটেম আমরা আনতাম, আমরা এনে যদি কিছু কিছু আমাদের স্কোপ থাকতো, আমরা যদি এখানে মেকিং করতাম, তাহলে এটা আমরা আরো স্বনির্ভর হতাম। তো এই জায়গাটা আমার একটা মেসেজ, যেটা হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেশিনারির ক্ষেত্রে তো আমরা আসলে নিজেরা ইনস্টল করতে পারি না, আমরা অনেক ক্ষেত্রে ফরেনারদের এসে এটা ইনস্টল করতে হয়, বিশেষ করে কমিশনিং এর ক্ষেত্রে হয়তো মেকানিক্যাল ইনস্টলেশনটা আমরা অনেকটা ড্রয়িং দেখে করি। তো এই জায়গাগুলোতে আসলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে সাবস্টেশনের মতো যেরকম একটা অ্যাসোসিয়েশন আছে, বা ইএলবি বা লাইসেন্সিং বোর্ড অনুমোদন দিয়ে ইন্সপেকশন করে পল্লী বিদ্যুৎ সব সেফটি কোড মেইনটেইন না হলে এটা অনুমোদিত মানে লাইনটাই চালু করে না। ঠিক এলিভেটরে কিন্তু কোনো অ্যাসোসিয়েশন নেই। এলিভেটরের ক্ষেত্রে একটা অ্যাসোসিয়েশন থাকবে, সে একটা টেকনিশিয়ানও যেরকম একটা লিফট চালাচ্ছে গ্রাহককে বুঝিয়ে দিয়ে আসতেছে, গ্রাহক কিন্তু দেখে মনে করতেছে লিফটটা চলতেছে, কিন্তু সে তার স্পিড গভর্নর চলতেছে, কাজ করতেছে না, ওভারলোড হয়ে গেলে বা ওভার স্পিড হয়ে গেলে সেটা কি অ্যালার্ম দিবে কিনা, সেটা কি সেফটি কোড মেইনটেইন করে সেটা কি জায়গায় কাপলিং করে ফেলবে কিনা, এটা কি ইনঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ, অর্থাৎ EN81 যে টোটাল একটা সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা কিন্তু আসলে নাই। তো যাদের আছে তারাই আমরা এটা, মানে আমাদের 600 কোম্পানি হয়তো আছে লিফট কোম্পানি, বাট আমাদের কিন্তু হয়তো দুর্ঘটনাগুলো কেন হচ্ছে, একটা হতে পারে যে প্রপার ইনস্টলেশন কমিশনিং হচ্ছে না,
একটা হতে পারে যে আফটার সেল সার্ভিস যেটা যে মেইনটেনেন্সটা, হ্যাঁ এই মেইনটেনেন্স শিডিউল সার্ভিস ইন মেইনটেনেন্স একটা চেক লিস্ট থাকে। এই চেক লিস্টটা যেমন আমি একটা যদি চেক লিস্টের ছবি দিই যে কি কি জিনিস একটা লিভ হ্যান্ডওভারের পরে আসলে দেওয়া উচিত, হ্যাঁ তাহলে আমি একটা নিউ শেয়ার দিচ্ছি। এটা একটা লিফটের চেক লিস্ট। আমরা যখন একটা লিফট হ্যান্ডওভার করি, হ্যান্ডওভার করার পরে মাসিক রক্ষণাবেক্ষণটা জরুরি। এই প্রতি মাসে এরকম শ্যাফটের ভিতরে প্রজেক্টের নাম হিসেবে এটা যেরকম হচ্ছে শ্যাফটের ভিতরে যে মেইন এবং কাউন্টার গাইড গুলো তোলাক্ত করা হয়েছে কিনা, প্রতিটা অ্যাকশন রোপ ঠিক আছে কিনা, ঝুলন্ত কেবল স্বাভাবিক আছে কিনা, স্পিড কমানোর কাজ করছে কিনা, এইভাবে হ্যাঁ বা না এটা কিন্তু আমাদের মেইনটেইন করতে হবে, যেটা একজন গ্রাহকের পক্ষে চেক করা সম্ভব না। ঠিক আছে, একটা টিম হচ্ছে লেবার সার্ভিস, সেটা শুধু ক্লিনিং এন্ড সার্ভিসিং করছে, আর আরেকটা টিম এইটা চেক করে ঠিক আছে কিনা সে দেখতেছে, বাফার বা নিচে পিট ঠিক আছে কিনা, কাউন্টার ওয়েটে কোনো শব্দ হয় কিনা, এই জিনিসগুলো সে মেইনটেইন করতেছে। ঠিক এইভাবে কেবিনের ভিতরেও কেবিন গাইড শু ঠিক আছে কিনা, ইমার্জেন্সি ব্রেক ঠিক আছে কিনা, ডোর মোটরটা ঠিক আছে কিনা। হ্যাঁ সাধারণত লিফটের ক্ষেত্রে ডোরের প্রবলেমটাই বেশি হয়, ডোরটা হয় ওপেন হয়, না হলে ডোর বন্ধ হয়ে থাকলে আর ওপেন হয় না, আবার ওপেন হওয়া বন্ধ হয় না, এই ধরনের সমস্যাগুলো হয় ডোর অপারেটরের কারণে। তো যে মেজর কম্পোনেন্ট গুলো যদি ঠিক থাকে, ইনস্টলেশন যদি প্রপার হয়, তাহলে সেটা আমাদের দেশের এই ম্যানুফ্যাকচারারদের দিয়েও কিন্তু আমরা লিফট ভালো করতে পারি। ঠিক আছে, এবার কেবিন ডোর গুলো ঠিক আছে কিনা, এই মেশিন গিয়ারের তেলের লেভেল ঠিক আছে কিনা, মেইন মোটরটা ঠিক আছে কিনা, ব্রেক শু ঠিক আছে কিনা, এইভাবে একটা লিফট কখন সার্ভিস করা হয় এই জিনিসটা আসলে দেওয়া হয়। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি, আমাদের সময় প্রায় শেষ। কারোর যদি কোনো কোশ্চেন থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ সর্বশেষ জেনে নিতে পারেন। এটাই আর কি আমাদের আলোচনার মানে বেসিক্যালি এই জিনিসটাই ছিল। আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার 3টা ট্রান্সফরমার আছে, টোটাল হচ্ছে 840 MVA সিঙ্গেল ফেজ ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার। তো সেটা আমি যখন ট্র্যাপ চেঞ্জ করব ম্যানুয়ালি, আমার 3টে ট্রান্সফরমার আছে 840 MVA। তো ইন্ডিভিজুয়াল আমার এমআর ট্যাপ চেঞ্জার আছে ওএলটিসি। তো সেক্ষেত্রে আমি যখন ট্যাপ চেঞ্জ করব ম্যানুয়ালি, সেক্ষেত্রে কি একসাথে করতে হবে নাকি 1 বাই 1 করলেও হবে? ও ট্যাপ চেঞ্জিংটা না, ট্যাপ চেঞ্জিংটা হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়ালি ট্যাপ করলেই চেঞ্জার। ভালো হয় ট্রান্সফরমার এখানে। ট্যাপ চেঞ্জিংটা এটা গ্র্যাজুয়ালি করলেই না ভালো মানে হয়, আমি যখন একসাথে ম্যানুয়ালি না যখন করে। করব, মানে অপশন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না মানে গ্র্যাজুয়ালি 1 বাই 1 করলেই সিঙ্গেল ভালো ফেজ হয় এভাবে করব। আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ না আমরা মানে কখনো ওই ম্যানুয়ালি করা হয়নি, সবসময় অটোয় একসাথে করতাম। তো আচ্ছা ম্যানুফ্যাকচার আচ্ছা, বলতেছে যে ম্যানুয়াল করা বেটার। তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে ইন্ডিভিজুয়ালি। এরকম মানে কোন আমরা গাইড? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা ট্রান্সফরমার মেইনটেনেন্সের একটা অংশ। হ্যাঁ ট্রান্সফরমার মেইনটেনেন্স নিয়ে সেটা কোন লেভেলের ট্যাপ চেঞ্জ ট্যাপে থাকলে সেটা প্রপার আউটপুটটা দেয়, সেটাকে অ্যাডজাস্টিং করে নিতে হয়। 3 নম্বরে নাকি 4 নম্বরে কোন লেভেলে থাকলে ট্যাপ চেঞ্জ করে তারপরে গেছে সেটা প্রপারলি অ্যাডজাস্ট করলে তাহলে সেটা ভালো কাজ করতে থাকে। আর যাক, অয়েল আজকে নরমালি 15-20 বছরের আগে চেঞ্জ করার দরকার পড়ে না। আজকে যারা উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমাদের সেশন শেষ করছি। ভাইয়া ঈদ মোবারক জানিয়ে শেষ করেন, সময় শেষ হ্যাঁ ভাই। তোমাকেও ধন্যবাদ। জি, হ্যাঁ ঈদ মোবারক। সর্বপরিসরে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ঈদ মোবারক।